ঘরের ভেতর নিস্তব্ধতা। জানালার পাশে বসে আছি আমি। মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। কারো গায়ের গন্ধ, চুলের ছোঁয়া, ঠোঁটে নরম চাপ, সব মিলে একটা মুহূর্ত বারবার ঘুরে ফিরে আসছে। আজ বিকেলে যা হয়েছিল তা আমি কখনো বলতে পারবো না। পাশের বাসার সিনিয়র আপু তাসপিয়া দেখতে অনেক সুন্দর, এতটা সুন্দর যে বলার বাহিরে। আর সে যখন রাস্তা দিয়ে হাঁটে যেন রাস্তাটা মনে হয় নিজের করে নেয়। আমি সবসময় একটু দূর থেকে ওকে লক্ষ্য করতাম, কিন্তু আজও নিজেই আমার ঘরে এসে ঢুকে পড়ল। বেল বাজতেই দরজা করলাম। আপু, আপনি? তোর বাসায় কেউ নেই বুঝেই তো এলাম। ভয় পেয়েছিস? না, মানে আপনি কিছু দরকার? হ্যাঁ, দরকার তুই। এই বলে সোজা ঘরে ঢুকে গেল, দরজাটা নিজেই বন্ধ করে দিল। আমি পুরো থমকে গেলাম। তুই আমাকে যেভাবে তাকাস আমি সব বুঝি। চোখ দিয়ে সব খুলে ফেলিস যেন। আপু, এমন বলবেন না। জানি তুই কি ভাবিস আমারে নিয়ে। আজ আমি দেখতে চাই তুই ঠিক কি ভাবিস। সে আমার একদম সামনে এসে দাঁড়ালো। শরীরের গন্ধে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। ভয় লাগতেছে নাকি শরীর কাঁপতেছে অন্য কারণে? তার ঠোঁট একদম আমার কানের কাছে চলে এলো। শরীরটা ছুঁয়ে গেল তার নরম আঙ্গুল। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আপু, প্লিজ, আপনি এমন করেন না। চুপ। আজ শুধু আমি বলবো, তুই শুনবি। আজকে বিকেলে আমার জীবনের সবচেয়ে সুন্দর আর রোমান্টিক মুহূর্ত হয়ে থাকবে। ওর ঠোঁট থেমে থেমে বলছিল। তুই আজ শুধু আমার। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে থাকুক চিরকাল। ঘুম ভাঙতেই চোখ দুটো কুয়াশায় ভরা মনে হলো। মাথা ঘোরে। আমি কি স্বপ্ন দেখছিলাম? না, এটা স্বপ্ন না। তাসপিয়াপুর ঠোঁটের স্পর্শ, নিঃশ্বাসের শব্দ, সব ছিল সত্যি। ঘুম ভাঙার পরেও শরীরে জুড়ে যে অদ্ভুত শিহরণ, সেটা মিথ্যে নয়। আমি বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের মুখের দিকে তাকিয়ে হাসলাম। তুই তো একদম পাগল হয়ে যাচ্ছিস রে নিশাত। ঠিক তখনই ফোনে মেসেজ এলো। সব ভুলে যা। আর কখনো চোখ তুলে তাকাবি না আমার দিকে। তুই জানিসই আমি কেমন। আমাকে সবাই বখাটে বলেই ডাকে। নেশার ঘরে ছিলাম, মন মানতেছিল না। তারপর মনে পড়লো তুই আমার ওপর ফিদা আছিস, তাই তোর সাথে এসব করে ফেলেছি। নেশাটা কাটার পরে বুঝেছি তোর মতন পিচ্চির সাথে এমনটা করা ঠিক হয়নি। আমার বুকটা ধক করে পড়ে গেল। কি বললো? মেসেজটা আমি 4-5 বার পড়লাম। মাথা কাজ করছিল না। আমার সঙ্গে এমন কিছু করলো, আর এখন বলছে সব ভুলে যেতে। আমি ভেবে বসে আছি ও আমার ভালোবাসা জানান দিল আমাকে আদর করে। তাসফিয়া আপুকে সামনে থেকে কিছু বলতে হবে। বাসার গেটে যেতেই দেখলাম রুমি আপু আর সাইমা দাঁড়িয়ে ফিসফাস করছে। শুনছো রুমি, তাসফিয়া আপনাকে নিশাতের ঘরে গিয়েছিল কাল। সত্যি নাকি? এই ছেলেটা তো অনেক সাহস দেখি। আপু এমন হট বোল্ড, আর নিশাত তো এখনো কলেজের ছাত্র। তাসফিয়ার বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিলাম। দরজা খুললো তাসফিয়া আপুর মা। কিরে নিশাত, কি হয়েছে? আপু আছে? এখন বাইরে গেছে, সন্ধ্যায় ফিরবে। তুই চা খেয়ে যা না। না খালামণি, পরে আসবো। চলে এলাম, কিন্তু ভিতরটা কেমন ছটফট করছিল। যদি আপু সত্যি আমাকে এড়িয়ে চলে, যদি এটা শুধু একটাতে ইমোশন ছিল তার। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম তাসফিয়া আপু ফিরছে। চোখে সানগ্লাস, ছোটে গাঢ় লিপস্টিক। আমার দিকে তাকালো, কিন্তু একটুও থামলো না। পাশ কাটিয়ে চলে গেল, যেন আমি কেউ না। আমার পিঠে ঝড় বইল। আপু, একটু দাঁড়ান, কথা বলার আছে। কিচ্ছু বলার নাই, ভুল হয়ে গেছে। ভুল? তাহলে তুমি কাল যা করলে? আমি যা করেছিলাম সেটা ভুল ছিল। আমরা একসাথে থাকার মতন না, মেনে নে। তুমি তো আমার সব কেড়ে নিলে আপু, এখন বলছো ভুল? আমি যা বলেছি সেটাই শেষ কথা। এই বলে সে দৌড়ে বাসার ভেতরে ঢুকে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর তখন একটা কথাই বাজছিল। সকালে আলো যেন আমার ঘরে আসতেই চাইছিল না। চোখ খুলতেই বুকের ভেতরটা ভারী হয়ে গেল। তাসপিয়াপুর ঠোঁটের স্পর্শ, গায়ের উষ্ণতা, এখন শুধু একটা নিষিদ্ধ স্মৃতি। বসে আছি চুপচাপ। এমন সময় মা ঘরে ঢুকলো। কি হয়েছে রে? তুই গতকাল থেকেই চুপচাপ। না মা, কিছু না। দেখ, মন খারাপ করে থাকিস না, ছেলেরা শক্ত হয়। আমি মাথা নুয়ে রইলাম। কি বলবো, কাকে বোঝাবো? ঠিক তখনই বাইরে থেকে কথা শোনা গেল। জানালার পাশে যেতেই তাসপিয়ার মার গলা পেলাম। হ্যাঁ ভাবি, ছেলেটা খুব ভালো, বড় চাকরি করে।
আমরা বিয়ের কথাবার্তা প্রায় ফাইনাল করে ফেলেছি। তাসফিয়াও রাজি। আমি থমকে গেলাম। তাসফিয়ার মা কার সাথে কথা বলছে? অন্য কারোর সঙ্গে তাসফিয়ার বিয়ে? চোখে অন্ধকার দেখতে লাগলাম। বিকেলে রুমি আপুর সঙ্গে দেখা হলো নিচে। নিশাত, তুই এত চুপচাপ কেন? কিছু না আপু, আপনি ভালো আছেন? আমি জানি তোর কিছু একটা হচ্ছে। তাসফিয়ার ব্যাপারে তো নিশাত চোপ। তোর মতো করে কেউ কোনোদিন তাকায়নি তাসফিয়ার চোখে। সে তোর দিকে ফিরেই থাকবে একদিন। কিন্তু ও তো নিজেই মুখ ফিরে নিয়েছে, ভুল বলেছে। তুই জানিস না ও কেন এমন করতেছে? সময় হলেই সব বুঝবি। আমি রুমি আপুর কথাগুলো মনে রাখতে চাইলাম, তবু বুকের মধ্যে হাহাকার। রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। অর্থাৎ পাশের বারান্দায় তাসপিয়াকে দেখলাম। সে আমার দিকে তাকালো না, কিন্তু আমি চুপচাপ করে বলে ফেললাম, আমি এখনো তোমারই আছি। তাসপিয়া কিছু বলো না, কিন্তু আমি দেখলাম তার চোখে জল চড়ছে। তখন বুঝলাম এটা শেষ না, এটা শুরু। সকাল থেকেই অদ্ভুত একটা উত্তেজনা চারপাশে। তাসপিয়ার বাড়িতে লোকজনের আনাগোনা, শ্বাস শ্বাস ভাব। আমি দাঁড়িয়ে আছি আমার বারান্দায়, চোখ রাখা ওদের জর্দার দিকে। আজ তাসপিয়াকে দেখতে আসবে রাফেদ। একটা বড় কোম্পানির ম্যানেজার, হ্যান্ডসাম, টাকা পয়সাওয়ালা, সব মেয়ে পাগল ওর পেছনে। আর এখন ও আসছে আমার তাসফিয়াকে দেখতে। বুকের ভেতর মোচড় দিল। দুপুরে রুমি আপু ফোন এলো। আজ সন্ধ্যায় তাসফিয়ার বাসায় যাস, একটা কথা বলবি ওকে। কি বলবো? যা বলবি সেটা তুই জানিস, শুধু ভয় পাবি না। আমি কিছু বললাম না, কিন্তু রুমি আপুর কথায় এক ধরনের সাহস পেয়ে গেলাম। সন্ধ্যায় বারান্দা থেকে দেখলাম একটা গ্লাসি কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো রাফেদ। স্টাইলিশ, হাসি খুশি, দাড়ি মাখা, সব সুখ গোছানো। তাসপিয়া দরজায় এলো। লাল সালোয়ার কামিজে যেন আগুন লাগিয়ে দিল চারপাশে, কিন্তু তার মুখে একটু হাসি নেই। আমি ধীরে ধীরে নিচে নামলাম, সোজা তাসপিয়ার বাসায় দিকে এগোলাম। দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে কথা কানে এলো। আমার আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আমি বেরিয়ে এলাম। বুকের মধ্যে কেবল একটা কথাই বাজছিল, তুই হেরে যাচ্ছিস নিশাত। রাত 10:30। আমি বারান্দায় বসে আছি। হঠাৎ জানালার নিচে ছোট একটা চিরকুট এসে পড়ল। খুলে দেখলাম তাসপিয়ার হাতের লেখা। সবাই ভাবে আমি রাজি, কিন্তু আমার মন এখনো এক জায়গায় আটকে আছে। আমি ভুল করতে চাই না নিশাত। কাল সকালে ছাদে দেখা করবি, একা। চোখে জল চলে এলো। এতদিন পর, এত গলিয়ে যাওয়া দিন রাতের পর ও বলছে আমার নাম। সকাল 7টা। আমি ছাদে দাঁড়িয়ে আছি, বুক ধকধক করছে। কত কিছু বলার আছে তাসপিয়াকে, অথচ ভাষা যেন হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পর তাসপিয়া এলো। সাদা সালোয়ার কামিজে, মুখটা শান্ত, চোখে ক্লান্তির ছাপ। তবু ওকে দেখলে মনটা ভরে যায়। তুমি চিরকুটটা পড়েছ? হ্যাঁ নিশাত, তাই তো এসেছি। তাহলে এবার মুখে বলো তোমার মনের কথা। আমি অনেক কিছু ভেবেছি নিশাত। সবাই বলেছে রাফেদ আমার জন্য পারফেক্ট, পরিবার, সমাজ, ভবিষ্যৎ সব দিক দিয়ে। কিন্তু আমি কি তোমার জন্য কিছুই না? তুমি আছো বলেই তো এখনো দুঃস্বপ্নেও রাফেদকে কল্পনা করতে পারি না। আমি জানি তুমি আমার ছোট, সমাজে এটা অন্যায় মনে হবে, কিন্তু আমি আমার মনের কাছে মিথ্যে বলতে পারি না নিশাত। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি এগিয়ে গিয়ে, তাহলে আর ভয় কিসের? ভয়? এই তুমি এখনো প্রতিষ্ঠিত নাও, তুমি এখনো লড়াই করছো। তোমাকে এই অবস্থায় আমি জোর করে টানতে পারি না। আমি তোমার জন্য জীবনভর লড়াই করব, কিন্তু শুধু বলো তুমি কি সত্যি আমার হতে চাও? আমি তো তোমার হয়েই গিয়েছি নিশাত, অনেক আগেই। ওর ঠোঁট কাঁপছে, আমারও। আমরা দুজন একে অপরের খুব কাছে এসে দাঁড়ালাম। ছাদের হাওয়া থেমে গেল যেন, দুজনের নিঃশ্বাস গড়ে গেল একসাথে। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, তাসফিয়া। আমি তড়িৎ ফিরে তাকালাম। রাফেদ আমাদের ছাদের দরজার কাছে দাঁড়িয়ে। তুমি এই ছেলের সঙ্গে এইভাবে? হ্যাঁ, আমি নিশাতকে ভালোবাসি। আমি রাফেদ তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি পাগল হয়েছ? তুমি জানো না তোমার মা কি বলবে? ঠিক তখনই তাসপিয়ার মা ছাদে উঠে এলেন। ও একটু চুপচাপ স্বভাবের, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তাসফিয়া, এটা কি করছিস? সমাজে মুখ দেখাবো কিভাবে? মা, তুমি জানো আমি সমাজের কথায় কান দিই না। কে কী বললো আমি তার তোয়াক্কা করি না। আমি বাঁচি আমার মনের জন্য, আর আমার মন চাই নিশাতকে। রুমি আপু পেছন থেকে এসে পাশে দাঁড়ালো। ভাবি, আপনার মেয়ে সঠিক সিদ্ধান্তই নিচ্ছে। নিশাত ওকে সম্মান করে, ভালোবাসে। আপনি যদি বাধা দেন তাহলে
একটা নিষ্পাপ ভালোবাসা মরে যাবে। তাসফিয়ার মা কিছু না বলে চলে গেলেন, কিন্তু চোখে ছিল স্পষ্ট অভিমান আর অসহায়তা। আমি আর তাসফিয়া একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। পরদিন সকাল, বাসায় ঢুকতেই মা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। তুই তাসফিয়ার সাথে সাদেক কি করছিলি নিশাত? মা, আমি ওকে ভালোবাসি, এটা ওকে বলার সময় এসেছে। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি তোদের ছোটবেলা থেকে দেখে এসেছি, কিন্তু তোরা কি বুঝিস সমাজে এভাবে প্রেম করলে কেমন কথা ওঠে? মা, আমি এসব সমাজের কথা শুনে বাঁচতে পারবো না। তাসফিয়াকে ছাড়া আমি কিছুই না। মা একটুও রাগ করলেন না, বরং দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি বুঝলাম মা ভেতরে ভেতরে আমার পক্ষে। তাসফিয়ার বাসায় উত্তাল অবস্থা। ওর মা পুরোপুরি রাফেদের পক্ষ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তুই আগামী শুক্রবার রাফেদের সঙ্গে এঙ্গেজমেন্ট করবি, কথা পাকা হয়ে গেছে। না মা, আমি এটা পারবো না। তুই পারবি, আমি কোনো বখাটে বেকার ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতে পারবো না। ওর কথায় যেন বুকটা ছিঁড়ে গেল। ও আমাকে বকাটে বলল। আমার ফোনে একটা মেসেজ এলো তাসফিয়ার। আমি চুপচাপ বিছানায় বসে আছি, কিছু করতে হবে, সময় খুব কম। আমার চোখে পড়লো গত সপ্তাহে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম ওদের থেকে কল এসেছে। ইন্টারভিউ কাল সকালে। সন্ধ্যায় মা এসে আমার কাঁধে হাত রাখলেন। তুই সাহস হারাবি না, আমি তোর পাশে আছি, তুই চাকরি পাবি ইনশাআল্লাহ। তুই নিজেকে প্রমাণ কর। মা, আমি হার মানবো না, আমি ওকে বিয়ে করে ছাড়বো। রাত 9টা, রাফেদ তাসফিয়ার বাসায় এলো। আন্টি, আপনার সিদ্ধান্তে আমি খুশি। আমি চাই এঙ্গেজমেন্টের পর তাসফিয়াকে নিয়ে ইউরোপ ঘুরে আসি। হ্যাঁ, এটা ভালো হবে, সব গুছিয়ে রাখবো, সমস্যা নেই। তাসফিয়া কিছু বলল না, চুপচাপ বসেছিল, কিন্তু চোখে ছিল কান্না। আমি জানি ওর মন ভেঙে যাচ্ছে। সকাল 8টা। আজ আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, চাকরির ইন্টারভিউ। আমার হাতে সময় খুব কম। আমি যদি আজ নিজেকে প্রমাণ করতে পারি তাহলে হয়তো তাসফিয়ার সামনে গিয়ে বলার মতো কিছু থাকবে। মা দরজার পাশে দাঁড়িয়েছিলেন। সব মনে রাখিস, মাথা ঠান্ডা রাখবি আর বিশ্বাস রাখ, তুই পারবি। তুমি পাশে আছো বলেই সাহস পাই মা। অফিসে পৌঁছালাম। চমৎকার একটা বিল্ডিং। ভেতরে ঢুকে আমি চোখ বড় বড় করে তাকালাম। ইন্টারভিউ বোর্ডে ছিল 3 জন, এক মহিলা বস, এক মধ্যবয়স্ক লোক আর এক তরুণ এক্সিকিউটিভ। তাদের প্রশ্ন, আমার উত্তর, সবকিছুতেই আমি নিজেকে উজাড় করে দিলাম। তোমার উত্তরগুলো ইমপ্রেসিভ। তুমি যদি নির্বাচিত হও আগামী সপ্তাহ থেকে জয়েন করতে পারবে তো? পারবো স্যার, আমি এই কাজটা চাই, খুব প্রয়োজন আমার। ভালো, তুমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের ম্যানেজার তোমাকে পরে মেলে জানিয়ে দেবে। অফিস থেকে বেরিয়ে আমি একটা জিনিসই অনুভব করলাম, আশা। সন্ধ্যায় বাসায় ফিরে আসতেই ফোনে মেসেজ এলো তাসফিয়ার। তুমি কিছু একটা করো নিশাত, আমি ভেঙে যাচ্ছি। আমি রাফেদকে বিয়ে করতে পারবো না, কিন্তু মা আমাকে বাধ্য করবে। আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে পরশু শুক্রবার। তুমি যদি কিছু না করো নিশাত, আমি হারিয়ে যাব তোমার জীবন থেকে। আমি দাঁড়িয়ে পড়লাম। না, এটা হতে দেওয়া যাবে না। ও আমার জীবন, আমার ভালোবাসা। রাতে ছাদে উঠলাম, মাথায় হাজার চিন্তা। হঠাৎ রাফেদ আর তাসফিয়াকে ছাদে এক কোণায় কথা বলতে দেখলাম। তুমি আর একটু সিরিয়াস হও তাসফিয়া। আমি চাই এঙ্গেজমেন্টের পর আমরা কক্সবাজারে যাই, সময় কাটাই। তুমি জোর করো না প্লিজ, আমার সময় দরকার। তোমার সময় শেষ, শুক্রবার এঙ্গেজমেন্ট, এরপর আমি চাই তুমি বদলে যাও। ওদের কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে উঠল, কিন্তু আমি জানি এখনই চিৎকার করে কিছু বললে সব নষ্ট হয়ে যাবে। আমি ভেতরে ভেতরে নিজেকে বললাম, শুক্রবারের আগেই কিছু একটা করতে হবে, না হলে ওকে আমি হারিয়ে ফেলবো। পরদিন সকাল থেকে ভেতরটা অস্থির লাগছিল। শুক্রবার মানে এঙ্গেজমেন্টের দিন, হাতে মাত্র একদিন। আমি কিছু করতেই হবে, এই একটা কথাই মাথায় ঘুরছে বারবার। আমি ভাবলাম আজকে তাসফিয়ার মায়ের সঙ্গে কথা বলবো। আমার মাকে সব বললাম, মা, আমি আজ আন্টির সঙ্গে কথা বলবো, কিছু একটা করতে হবে। যা, মন থেকে আসছে কর, তুই সৎ সাহসী, তুই পারবি। বিকেলে আমি গেলাম তাসফিয়াদের বাসায়। দরজায় নিজেই তাসফিয়ার মা এলেন। কি দরকার ছিল আসার? এখন তোদের মধ্যে কিছু নেই নিশাত। আন্টি, দয়া করে একবার আমার কথাটা শুনুন। আমি তাসফিয়াকে ভালোবাসি। ওর চোখে আমি কান্না দেখি। রাবেদের সঙ্গে সে সুখী হবে না। ভালোবাসা দিয়ে সংসার চলে না। রাফেদের সম্মান, টাকা
এসবই চাই আমার মেয়ের জন্য। আমি আগামী সপ্তাহ থেকে চাকরিতে জয়েন করছি। আমি প্রমাণ করব ওকে সুখে রাখতে পারি। তাসের মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কাল এঙ্গেজমেন্ট, তুমি আর আসার চেষ্টা করো না। দরজা বন্ধ। আমি ফিরে এলাম, কিন্তু আমার মাথায় তখন একটা প্ল্যান। এই ভালোবাসা শুধু কথায় প্রমাণ করলে হবে না, কাজেও প্রমাণ দিতে হবে। রাত 9টা। আমি নিচে দাঁড়িয়ে দেখলাম রাফেদ বাইকে করে তাসফিয়াকে বাইরে নিয়ে যাচ্ছে। চোখে চোখ পড়লো আমাদের। ও ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বাইক চালিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, তুমি যেমন ভয় দেখাও রাফেদ, আমি তেমন সাহস দেখাবো ভালোবাসা দিয়ে। রাতেই তাসফিয়ার ফোন। তুমি আজ যা করেছো আমি অবাক হয়েছি। আমি চেয়েছিলাম তুমি কিছু করো, তুমি করেছো। তুমি জানো না আমি কতটা চাই তোমাকে। তুমি চাইলে আমি লড়বো, শেষ পর্যন্ত লড়বো। তাহলে লড়ো নিশাত, কারণ কাল আমি শেষবারের মতো লাল শাড়ি পরবো, কিন্তু সেটা এঙ্গেজমেন্টের জন্য না, তোমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি কিছু বললাম না, শুধু ফোনটা হাতে নিয়ে শক্ত করে ধরলাম। এই ভালোবাসার লড়াই কাল শেষ হবে না, কাল শুরু হবে। শুক্রবার সকাল। এই দিনে অন্যদের ঘুমে চোখ ভিজে থাকে আনন্দে, আর আমার চোখ ভিজে ছিল প্রতিজ্ঞায়। তাসফিয়া আজ এঙ্গেজমেন্ট করবে রাফেদের সঙ্গে, তবে সেটা যদি হয়েও যায় আমার চোখের সামনে হবে না। আমি নিজেকে আয়নার সামনে দাঁড় করালাম, হাত দিয়ে জোরে চেপে ধরে বললাম, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে হারাতে পারি না। আজ আমার লড়াইয়ের দিন। আমি ঘর থেকে বের হতেই মা বলল, তুই যাচ্ছিস? হ্যাঁ মা, আমি আমার জীবনটাকে হারাতে দিতে পারি না। আমার দোয়া তোর সঙ্গে। তাসফিয়াদের বাসা ফুলে সাজানো, অতিথিরা আসতে শুরু করেছে। আমি দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ রাফেদ এসে দরজায় আমাকে দেখতে পেয়ে দাঁড়ালো। আবার এসেছো? বোঝো না তুমি হেরে গেছো? হার জিতের হিসাব এখনো হয়নি। ওর চোখে তাকাও, তুমি কিছুই দেখবে না, আমি দেখি আমার জন্য কষ্ট। এঙ্গেজমেন্ট হয়ে যাবে নিশাদ, এরপর আমি ওকে নিয়ে চলে যাব। আমি আজ ওর সামনে দাঁড়িয়ে বলবো ওর ইচ্ছা কি। যদি ও চায় আজকে এই এঙ্গেজমেন্ট আমি থামাবো। হঠাৎ তাসফিয়া এলো, পরনে লাল শাড়ি। ওকে দেখে আমার বুকটা কেঁপে উঠলো। তুমি কেমন আছো? তোমার অপেক্ষায়। যদি তুমি না আসতে আমি সব চুপচাপ মেনে নিতাম। আমি এসেছি, তুমি চাইলে বলো, চলে যাব, কিন্তু মনে রাখবে আমি তোমাকে ভালোবাসি নিচের চেয়েও বেশি। ও কিছু না বলে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, দাঁড়াও, আমি সবার সামনে সত্যিটা বলবো। সবাই যখন এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিচ্ছে তখন তাসফিয়া মাইক্রোফোন হাতে নিয়ে বলল, সবাইকে কিছু বলার আছে। আমি অনেক বাধ্য মেয়ে, সব সময় মা যা বলেছে শুনেছি, কিন্তু আজ নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে চাই। তাসফিয়া, এসব কি বলছো? আমি এই এঙ্গেজমেন্ট করব না। তুমি পাগল হয়েছো? না, এবার বুঝেছি ভালোবাসা মানে কি। যে আমার পাশে ছিল সব হারিয়ে, সেই নেশাতেই আমার স্বামী হওয়ার যোগ্য। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি রাজি আছো আজ আমার হাতটা ধরতে? আমি তো তোমার হাত ধরেই ছিলাম, শুধু সময় চেয়েছিলাম। ও আমার দিকে হাত বাড়ালো, আমি শক্ত করে ধরলাম। কিন্তু তুমি কি করে এমন সিদ্ধান্ত? ওদের ভালোবাসা সত্যি। যদি আজ আপনি আটকান, কাল আপনি মেয়েকে হারাবেন। সবাই নীরব হয়ে গেল। সেই দিন এঙ্গেজমেন্টের দিনই ওর জীবনের সিদ্ধান্ত আমি হয়ে গেলাম। তাসফিয়ার হাত ধরে আমি বেরিয়ে এলাম ওদের বাসা থেকে। অনেকের চোখে বিস্ময়, কারো চোখে ঈর্ষা, আবার কিছু চোখে শুধু হিংসার আগুন। ও আমার পাশে হেঁটে যাচ্ছিল, চুপচাপ মাথা নিচু। আমি বললাম, তুমি কাঁদছো? না, তবে আজ আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হলো। তোমার পাশে দাঁড়াতে পেরেছি, এই আমার সাহস। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। এবার শুধু পাশে না, সব সময় পাশে থাকবে তুমি, আমার পাশে, আমার বউ হয়ে। বাসায় এসে মা অবাক হয়ে বলল, তুমি সত্যি ওকে নিয়ে এসেছো? মা, আমি ওকে ছাড়া থাকতে পারি না। আমি তোকে অনেকবার বলেছি, তুই যা ঠিক মনে করিস কর। মা তাসফিয়ার দিকে তাকিয়ে বললেন, মা, এবার তুই আমার মেয়ের মতো থাকবি। তাসফিয়া মাথা নিচু করে পড়ল। মা বলে ডাকতে পারবো তো? ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরল। আমার চোখ ভিজে উঠল, কিন্তু একটা দম দম ধরে রাখা হাসি লুকিয়ে বললাম, এবার আমি বউকে নিয়ে একটু কথা বলি। মা হেসে চলে গেলেন ভেতরে। ঘরটা নরম আলোয় ভরা। জানালার পাশে বসে
তাসপিয়া চুপচাপ বাইরে তাকিয়েছিল। আমি পেছন থেকে গিয়ে ওর চুলের হাত রাখলাম। এত চুপ কেন? ভাবছিলাম আমি এখন তোমার ঘরে, তোমার মানুষ। তুমি সবসময় আমার ছিলে, এখন শুধু কিছু দেওয়ার পালা আমার। আমি ওর মুখটা নিজে থেকে ফিরিয়ে বললাম, এবার আমি তোমার চোখের সব কষ্ট মুছে ফেলবো। ও আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আজ শুরু হোক আমাদের নতুন জীবন। আমি ওকে বুকের ভেতর জড়িয়ে ধরলাম। ভালোবাসা যেন উষ্ণতার মতো ভরে উঠল পুরো ঘরটা। চুপচাপ একটা গম্ভীর মুহূর্ত নিঃশব্দে ওর ঠোঁটের ওপর আমার চুমো জমে রইল। আমরা দুজনেই জানতাম এই শুরুটা সহজ হবে না, রাফেদ চুপ করে থাকবে না, কিন্তু ভালোবাসা সব জয় করে যদি দুজন মিলে ধরে। সকালে ঘুম ভাঙতেই দেখি তাসপিয়া আমার পাশে নেই। ওর গলা ভেসে এলো রান্নাঘর থেকে। ওঠো তো এবার, আজ কিন্তু তোমার অফিস জয়েনিং। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ও সত্যি, আজ আমার নতুন লড়াইয়ের শুরু। ও এসে আমার শার্ট হাতে দিয়ে বলল, শোনো, তুমি আমার স্বামী, সেই পরিচয়ে সবাই তোমাকে চিনবে না, তোমার কাজ দিয়ে চিনবে। প্রমাণ করো তুমি কেমন। আমি কথা দিচ্ছি তোমার গর্ব হব। অফিসের প্রথম দিনটা মোটামুটি ভালোই গেল, তবে অফিস থেকে বেরোতেই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। তুই এত সহজে তাসফিয়াকে পাপি ভেবেছিলি? রাফেদ ভাই মাফ করে না, সে তোর লাইফকে আগুন জ্বালিয়ে দিবে। কি করতে চাও? যা হওয়ার সেটা দেখবি সামনে, শোকের প্রস্তুতি নে। আমি ফোনটা কেটে দিলাম। বাসায় ফিরে দেখি তাসপিয়া টেবিলে মুখ গুজে কাছে। কি হয়েছে? মা ফোন করে বলছে উনিকে আমাকে আর দেখতে চায় না। আমি ওকে জড়িয়ে ধরলাম। কষ্ট করো না, আমি আছি তো। ওর মুখ তুলে বলল, তুমি তো জানো না নিশান, মা বাইরে যতই রাগী হোক ভেতরে আমাকে ছাড়া কিছুই ভাবে না। আমি কথা দিচ্ছি একদিন তোমার মাও বলবে তুমি ঠিক করেছিলে। রাতে ও পাশে এসে শুয়ে পড়ল। বাতাসে ঘরের পর্দা নড়ছে। আমি ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আমি আজ কিছু চাই। কি? ভালোবাসা নিঃস্বার্থ, শুধু তুমি আর আমি। ও আমার দিকে তাকিয়ে বলল, তাহলে নিঃস্বার্থভাবে আজ থেকে আমি শুধু তোমার। আমরা দুজনেই জানতাম বাইরের জ্বর যতই আসুক ভেতরে এই ভালোবাসা ভাঙবে না। সকাল থেকে একটা অজানা টেনশন বুকের ভেতর কুকড়ে বসে আছে। অফিসে ঢুকতেই বস ডাক দিলেন, নিশাত, আজ তোমার দায়িত্ব বাড়ছে, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে একা। আমি চেষ্টা করবো স্যার সেরা কাজটা দিতে। শুধু চেষ্টা নয়, করে দেখাও। মনের ভেতর চিন্তা জমে উঠেছে। এই কাজে ব্যর্থ হলে শুরুতেই ভেঙে পড়ব। দুপুরে হঠাৎ ফোনটা এলো তাসপিয়ার। মা দেখা করতে চায়। এতদিন পর? হ্যাঁ বলেছে, কিছু কথা বলতে চায়। তুমি যাবে? যাব, আমার মন বলছে মা বদলে গেছে। আমি একটু চুপ করে বললাম, সাবধানে থেকো, মনে রাখবে এখন তুমি শুধু কারো মেয়ে না, আমার স্ত্রীও। একই সময় অন্যদিকে রাফেদ আর সানি বসে নতুন খেলা সাজাচ্ছে। নিশাত অফিসে খুব ফোকাস, ওখানেই ভাঙতে হবে। কিছু মেয়ের ভিডিও আর মিথ্যা প্রমাণ তোর কথায় ওকে একদম নিচে নামিয়ে দেবে। তাসফিয়াও তখন ওকে ঘৃণা করবে। ওদের চোখে আগুন, প্রতিশোধের নেশা একদম পাগলা হয়ে উঠেছে। সন্ধ্যায় তাসপিয়া ফিরে এলো। কি বলছো? কি বললো তোমার মা? অনেক কেঁদেছে, বলেছে ভুল বুঝেছিল। তাহলে? মনে হচ্ছে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, সব কিছু ঠিকই হবে যদি তুমি আর আমি এক থাকি। আমরা পাশাপাশি বসে রইলাম নিঃশব্দে, কিন্তু কিছু একটা অদ্ভুত শান্তি আর ভয় একসঙ্গে ছায়ার মতো আমাদের ঘিরে ফেলল। আমাদের চোখে স্পষ্ট আগামী দিনে একটা বড় ঝড় আসে। সকালটা ঠিক আগের মতো ছিল না। অফিসে ঢোকার আগে চোখে পড়ল কয়েকটা অদ্ভুত চাহনি। রুমির কানে মুখ ঘেঁষে বলল, সাবধান থাকো নিশাত, কেউ তোমার নামে কিছু ছড়াচ্ছে। রুমি কানে মুখ ঘেঁষে বলল, কি রকম? শুনেছি সেক্রেটারি রুমি নাকি তোমার নামে কিছু আপত্তিকর ছবি পাওয়া গেছে মেয়েদের সঙ্গে। আমার বুক ধরফর করতে লাগলো। আমি জানি এসব মিথ্যে, বাট কিভাবে? সেই সময়ে বস ডাক দিলেন, নিশাত, অফিসে এক মেয়ের সঙ্গে তোমার কিছু ছবি ছড়িয়ে পড়েছে। স্যার এগুলো মিথ্যে, আমি এই কাজ করিনি। প্রমাণ দাও, না হলে তদন্তে সাময়িক বরখাস্ত করতেও হতে পারে। তোমাকে বিশ্বাস করে বড় দায়িত্বগুলো দিয়েছিলাম, এর মধ্যেই তুমি স্ক্যান্ডালে জড়িয়ে পড়লে। তোমার কারণে অফিসের রেপুটেশন নষ্ট হতে দিতে পারি না। আমি নির্বাক, মাথা যেন ঘুরে উঠল।
বাড়ি ফিরে দেখি তাসফিয়া চুপচাপ বসে আছে, ওর হাতে মোবাইল, আমার সেই ফেক ছবি। এগুলো কি নিশাত? এগুলো বানানো রাফেদ করেছে, বিশ্বাস করো আমাকে। তুমি ঠিক বলছো তো? আমি তোমাকে বিশ্বাস করেই তোমার হাত ধরে চলে এসেছিলাম, কিন্তু এইসব কি? তুমি কি আমার চোখে চোখ রেখে বলতে পারো আমি এমন হতে পারি? তাসফিয়া নিচু গলায় পড়ল। মন বলছে না তুমি এটা করতে পারো না, কিন্তু ছবি এগুলো না ঘটলে কি হতো? আমি কাছে গিয়ে ওর হাত ধরলাম। তুমি আমার সব, তুমি আমার বিশ্বাস ছাড়া আমি একেবারেই নিঃস্ব। তুমি আমার সব, তোমার বিশ্বাস ছাড়া আমি একেবারেই নিঃস্ব। তাসফিয়া কিছু বলো না, কিন্তু ওর চোখে পানি টলমল করছিল। ও জানে আমি যা করছি তা সত্যি, বাট ওর ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর আমি জানি এই যুদ্ধ এখন শুধু সম্পর্ক নয়, প্রমাণেরও। সকাল 9টা, অফিসের কনফারেন্স রুমে আমাকে বসিয়ে রাখা হয়েছে তদন্তের জন্য। টেবিলের এপাশে বসে তদন্তকারী টিম, ওপাশে আমি, পাশে নেই কেউ, শুধু একা আমি আর আমার আত্মবিশ্বাস। নিশাত, এই ছবিগুলো তোমার অফিসের আইডি থেকে শেয়ার হয়েছে, কি বলো তুমি? এগুলো এডিটেড, কেউ আমার আইডি হ্যাক করেছে। প্রমাণ দিতে পারো? আমি চেষ্টা করছি, একটু সময় দেন। ওরা আমাকে কিছুদিনের জন্য অফিসিয়ালি সাসপেন্ড করলো। অফিস থেকে বের হওয়ার সময় মাথা নিচু করে হাঁটছিলাম, হঠাৎ পেছন থেকে রমি বলল, হাল ছেড়ো না, আমি পাশে আছি। আমাকে তো কেউ বিশ্বাসই করছে না। বিশ্বাস তো অর্জন করতে হয়, করো, দেখবি ফিরেও পাবে। বাসায় ফিরে তাসফিয়ার সামনে দাঁড়িয়ে রইলাম, কিছুক্ষণ চুপচাপ। সে নিজেই বলল, সাসপেন্ড করেছে? হ্যাঁ। তুমি হাল ছেড়ে দেবে? না, তুমি পাশে থাকলে কেউ আমাকে হারাতে পারবে না। তাহলে যাও, খুঁজে বের করো এই ষড়যন্ত্রটা কে করেছে, নিজেকে প্রমাণ করো। ওর চোখে প্রথমবারের মতো সেই আগের শক্তি দেখলাম। এখন আমি একা না। সন্ধ্যায় রাফেদদের ফলো করা শুরু করলাম। আমি আর রুমি এক জায়গায় গিয়ে দেখি ভিডিওগুলো বানাতে অনেক খাটনি গেছে রে ভাই। আর একটু নাটক বানালেই তাসফিয়া নিজেই ডিভোর্স দিবে নিশাতকে। আমি আড়াল থেকে সব রেকর্ড করলাম। এবার আমি চুপ করব না। পরদিন সকাল 9টা, আমি আবার অফিসে। এবার মাথা উঁচু করে ঢুকলাম, পকেটে সেই অডিও রেকর্ড। সোজা গেলাম মিশাল সাহেবের কেবিনে। স্যার, আমি প্রমাণ নিয়ে এসেছি। তিনি প্রকুশকে বললেন, দেখাও। আমি মোবাইল বের করে রেকর্ডটা প্লে করলাম। ভিডিওগুলো বানাতে অনেক খাটনি গেছে রে ভাই। রেকর্ডিংয়ে আর একটু নাটক বানালেই তাসফিয়া নিজেই ডিভোর্স দিবে নিশাতকে। শুনে মিশাল সাহেব চুপ। রুমে পিনপতন নীরবতা। তুমি আমাদের অফিসের সবচেয়ে সৎ ছেলেটা ছিলে। আমার বিশ্বাস ছিল তুমি এই কাজটা করতে পারবে না। আমার বিশ্বাস ছিল তুমি এই কাজ করতে পারো না। তারপরও অফিসের রেপুটেশনের ভয়ে তোমাকে শাস্তি দিতে হয়েছিল। ভুল করেছিলাম, বুঝিনি তুমি নির্দোষ। 1 ঘন্টার মধ্যে রাফেদ আর সানিকে অফিস থেকে বহিষ্কার করা হলো। অফিসে অভিযোগও করা হলো তাদের নামে। আমি ধীরে ধীরে অফিস থেকে বের হচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একজোড়া পা থেমে গেল আমার সামনে। তাসফিয়া। আমি জানতাম তুমি এমন কিছু করতে পারো না, কিন্তু প্রমাণ না থাকলে মন মানছিল না। আর এই জিদ না ঢোকালে তুমি নিজেকে প্রমাণ করার জন্য এইভাবে উঠে পড়ে লাগবে না। প্রাউড অফ ইউ মাই ডিয়ার। বিশ্বাস যদি মাঝে মাঝে কেঁপে ওঠে, তবে সম্পর্কের ভিড়ও ভেঙে পড়ে। এবার থেকে শুধু তোমায় বিশ্বাস করব, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। সরি সরি। এই বলে ও আমার হাতটা চেপে ধরলো। বহুদিন পর যেন ওই স্পর্শে সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। সন্ধ্যায় বাসায় ফিরতে ফিরতে তাসফিয়া বলল, এখন যদি বলি আজ রাতে তোমার জন্য একটা চমক আছে। তুমি থাকলেই তো প্রতিটা রাত আমার জন্য চমক। ও হেসে ফেলল। ওর সেই হাসি আমার জীবনের সব যুদ্ধ জয়ের পুরস্কার যেন। তাসফিয়া আজকাল বাসাটা সাজায় নতুন করে, প্রতিটা দেয়ালে যেন ওর ভালোবাসার ছাপ। সকালে অফিসে যাবার আগে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, নিশাত, আজ সন্ধ্যায় একটু তাড়াতাড়ি ফিরবে? কেন, আবার কোনো সারপ্রাইজ? তুমি আসলে বুঝতে পারো না, আমি তোমার সাথে বেশি সময় কাটাতে চাই। ওর কণ্ঠে আজ অদ্ভুত কোমলতা, যেন আমাদের সম্পর্কে এখন সত্যিকারের ভালোবাসার জায়গায়। সন্ধ্যায় বাজার ফিরতেই রান্নাঘর থেকে ভেসে এলো খুশির গন্ধ। নিশাতের মা দরজায় দাঁড়িয়ে হেসে বললেন, অবশ্যই পারবি, ছেলের বউ আজ আমার প্রিয় রান্নাটা করেছে। আমি তাসফিয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি তো আমার শুধু বউ না, মায়েরও প্রিয় বউ হয়ে গেছো।
যাদের ভালোবাসি তাদের মন জেতার চেষ্টা করি। এই মুহূর্তগুলোতে আমি বুঝি ভালোবাসার মানে শুধু স্পর্শ না, মানে যত্ন, বোঝা আর পাশে থাকা। রুমি একদিন হঠাৎ বলল, তোমার জীবন দেখে আমারও ইচ্ছে করে কাউকে বিশ্বাস করি, জীবনটা গুছিয়ে ফেলি। তুই চাইলেই পারবি, শুধু তোর নিজের মনে সাহস দরকার। আর না হয় আমার মতো একটা জুনিয়র কিউট দেখে পটায় ফেল। হয়তো এখনই সময়। আমার মনে হলো রুমি এবার নিজের গল্প শুরু করতে যাচ্ছে। অন্যদিকে জেলে বসে রাফেদ এক নতুন ছক আঁকছিল। তাসফিয়া আর নিশাদকে সহজে ছাড়বো না, আমার খেলা এখনো শেষ হয়নি। ও ঠোঁটে সেই পূর্ণ বিকৃত হাসি আমি টের পাইনি, কিন্তু ঝড় আবার আসে। রাতে খাওয়ার পর তাসফিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। আমি পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরতেই বলল, নিশাদ, আজকে একটা অদ্ভুত ফোন কল এসেছে। কে করেছিল? কেউ নাম বলেনি, শুধু বলল তোমার সুখ বেশি দিন থাকবে না। আমি থমকে গেলাম, মনের ভেতর আগুন জ্বলে উঠল। ভয় পাস না, তোকে কিছু হতে দেব না। আমি ভয় পাইনি, শুধু চিন্তা করছি আবার কি রাফেদের কেউ, না নতুন কোনো সূত্র। পরদিন সকালে আমি রুমির সাথে দেখা করলাম ক্যাফেতে। ওর মুখে এক ধরনের প্রশান্তি। আমার একজনের সাথে পরিচয় হয়েছে, নাম অনন্য। ছেলেটা কেমন? খুব সোজা সাপটা, আমাকে সম্মান করে আর আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন তোলেও না। আমি খুশি হলাম। রুমি অবশেষে একটা সুখের মুখ দেখতে যাচ্ছে। বিকেলে তাসফিয়ার মোবাইলে আবার একটা মেসেজ, তোমার হাসি বেশি দিন থাকবে না, সময় শুরু হলো। এইবার মেসেজের সাথে ছিল একটা ছবি, আমার আর তাসফিয়ার, কেউ আড়াল থেকে তুলেছে। নিশাদ, আমাদেরকে কেউ ফলো করছে। আমি বুঝে গেছি কার কাজ এটা। এবার আমি শুরু করব। রাতে আমি ফোন করলাম এক বন্ধুকে, তিনি সাইবার ক্রাইম ইউনিটে আছেন। ভাই, একটা নাম্বার ট্র্যাক করতে হবে, আর একটা ছবি এসেছে, সেটা কোথা থেকে পাঠানো সেটা খুঁজে দাও। ওইদিকে অন্য এক শহরে বসে এক লোক ফোনে কথা বলছিল। ছবিটা ঠিকঠাক গেছে তো? হ্যাঁ ভাই, তাসফিয়া এবার ভয় পাবে। ভয় তো আমার অস্ত্র, এবার ওদের বিশ্বাস ভেঙে দিব। সকালটা শুরু হলো এক ফোন কল দিয়ে। রিদন ভাই সাইবার ইউনিট থেকে জানালেন, নিশাদ, যে নাম্বার থেকে ছবি আর মেসেজ পাঠানো হয়েছে সেটা একটা ভুয়া আইপি থেকে চালানো হয়েছে। তবে আমরা লোকেশন ট্রেস করেছি, নারায়ণগঞ্জ। আমি আসি ভাই, আমাকে নিয়ে চলেন। তাসফিয়াকে কিছু না জানিয়ে আমি বেরিয়ে গেলাম। এবার আর কাউকে সুযোগ দিতে চাই না। গাড়িতে বসে মনে মনে ভাবছিলাম, রাফেদ জেলে বসে বসে চাল দিচ্ছে, তাহলে ওর লোক বাইরে আছে। এবার সময় ওদের মুখোমুখি হবার। ওদিকে তাসফিয়া রুমির বাসায় বসে, আমি চিন্তায় আছি রুমি, নিশাদ কিছু বলছে না, কিন্তু আমি বুঝি কিছু একটা হচ্ছে। তুমি ওকে বিশ্বাস করো তাসফি, ও কখনো তোমার ক্ষতি হতে দেবে না। বিশ্বাস করি বলেই তো ভয় পায়, ও নিজেই কিছু করে না বসে। রুমি এবার অনন্যর সঙ্গে দেখা করলো পার্কে। আমি জানি তোমার অতীত কেমন ছিল, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। তুমি জানো আমি সহজ মেয়ে না। তুমি সেই মেয়ে যার জন্য আমি সব ছেড়ে দিতে রাজি। রুমির চোখে ভিজে ওঠা প্রশান্তি ছিল। ভালোবাসা এতটা পরিশ্রম শান্তিময় হতে পারে ও আগে জানতো না। এদিকে আমি পৌঁছালাম নারায়ণগঞ্জের নির্দিষ্ট লোকেশনে। রিদন ভাই দেখালেন একটা পুরোনো গ্যারেজ। আমি ঢুকি, আপনারা চারপাশটা ভালো করে দেখে নেন। ভেতরে ঢুকতেই দুইটা লোক বসে কিছুর উপর কাজ করছে। আমাকে দেখে একজন উঠতেই বলল, কে তুই? যার বউকে তুই ফলো করছিস মনে আছে? আমি সরাসরি খুশি মারলাম। লোকটা পড়ে গেল। বাকিজন পালাতে যাচ্ছিল, পেছন থেকে পুলিশ ধরে ফেললো। পুলিশই জেরা চলতে থাকলো। শেষ পর্যন্ত একজন মুখ খুলল। রাফেদ ভাইয়ের নির্দেশে করেছিলাম, ছবি তুলে পাঠাইছি। এবার রাফেদকে সত্যিকারের ভয় দেখানোর পালা। আমি গ্যারেজ থেকে বেরিয়ে আসার পরপরই তাসফিয়ার ফোন এলো। কোথায় ছিলে তুমি? সারাদিন ধরে ফোন বন্ধ। একটু কাজ ছিল, ফিরেই বলছি। আমাকে সব কিছু থেকে দূরে রাখলে ঠিক হবে না নিশাদ, আমি তোমার স্ত্রী। ওর কথায় আমার বুকটা হালকা হয়ে গেল। তাসফিয়াকে কষ্ট দিয়ে কিছুই ঠিক হয় না, ও সব জানার অধিকার রাখে। পরদিন সকালে আমি গেলাম রাফেদের আইনজীবীর অফিসে। আমার নাম শুনে লোকটা একটু ঠোঁট বাঁকালো। আপনি কি জানেন আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা যায়? আপনি কি জানেন আমি আপনাদের ক্লায়েন্টের নামে হত্যা চেষ্টা, সাইবার ক্রাইম আর ব্ল্যাকমেইলের প্রমাণ জোগাড় করেছি? লোকটা কেঁপে উঠল।
হুমকি দিচ্ছেন? না, শুধু জানিয়ে দিচ্ছি, পরের বার ওর জায়গা হবে আদালত না, কারাগারের ভেতরের ভেতরটা। বেরিয়ে এসে রিদওয়ান ভাইয়ের সঙ্গে দেখা করলাম। মামলার কাগজ প্রস্তুত, তবে তুমি চাও তো আমরা মিডিয়ায় তুলে দিতে পারি। এখনই না, আগে তাসফিয়াকে জানাই। বাড়ি ফিরেই তাসফিয়াকে সব খুলে বললাম। ও শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তুমি যদি একটু দেরি করতে, আমি হয়তো নিজেই বের হয়ে ওদের খুঁজতাম। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো, বাকি সব আমি সামনে নেব। তাসফিয়া আমার বুকে মাথা রাখলো। সেই মুহূর্তে আমি অনুভব করলাম এই মেয়েটাকে কেউ কাঁদালে আমি দুনিয়া উল্টে দেব। ওদিকে কারাগারের ভেতরে রাফেদ চুপচাপ বসেছিল। তার সামনে রাখা একটা মোবাইল স্ক্রিনে সে নিশাত আর তাসফিয়ার হাসি মাখা ছবি দেখল। সুখ বেশি দিন থাকে না নিশাদ, তোরটাও থাকবে না। তার ঠোঁটে এক অন্ধকার হাসি ফুটে উঠল। আজ সকালটা একটু অন্যরকম ছিল। তাসফিয়া বারান্দায় বসে 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 চুপচাপ চা খাচ্ছিল। আমি ওর পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম, মন খারাপ? না, তবে ভয় লাগছে। সবকিছু যেন ঝড়ের আগে শান্ত মনে হচ্ছে। ঝড় এলেও আমরা দুজন থাকলে সব সামলে নিতে পারবো। ও আমার হাতটা শক্ত করে ধরলো। এই মুহূর্তে কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে এক অপরিচিত ছেলের মুখ। নিশাদ ভাই, আমি ইফতি, রাফাতের ভাই। আমি থমকে গেলাম। তাসফিয়া ভেতর থেকে বেরিয়ে এলো। তুমি এখানে? ভাই যা করেছে আমি তার পক্ষে না, বরং আমি চাই ভাইয়ের শাস্তি হোক। কিন্তু আপনি প্লিজ, মায়ের শরীর ভালো না, কিছু সময় দেন আমাকে। আমি চাইলে ভাইকে বোঝাতে পারি। তাসফিয়ার মুখে অস্বস্তি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, এক কাপ চা খাও, কিন্তু মনে রেখো বিশ্বাস করতে সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ড। ওদিকে রুমি আজ অনেকদিন পর ফ্রেশ ফিল করছিল, কারণ অনন্যর সাহসিকতায় ওর একা থাকার অভ্যাসটা ভাঙতে শুরু করেছে। রুমি, আমি তোমাকে ভালোবাসি। খুব সোজাসাপটা কথা, তোমার পাশে থাকতে চাই। আমি ভাঙ্গা মানুষ অনন্য। তবুও তো ভাঙা কাজ দিয়ে সূর্য আসে ঘরে। আমি সেই আলো চাই। রুমির চোখের কোণে জল চলে এলো, কিন্তু ঠোঁটে একটা প্রশান্তির হাসি। বাড়িতে ফিরেই দেখি ইপ্তি চলে গেছে। তাসফিয়া কাঁধে মাথা রেখে বলল, ওর চোখে কিন্তু সত্যি মনে হচ্ছিল। আমিও সেটাই ভাবছিলাম, তবে আমি রাফেদের মতো আর কাউকে সুযোগ দেব না। ওদিকে কারাগারে রাফেদ ইপ্তির কাছে ভিডিও কলে বলল, ভাই হয়ে ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস? ভাই, এবার থামেন, মার শরীর ভালো না। তুই যা খুশি কর, আমি থামলে তো হবে না। আমি আবার উঠবো নিশাদ, এবার শেষ খেলাটা হবে ভয়ঙ্কর। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তাসফিয়া আমার পাশে এসে একটা খাম এগিয়ে দিল। এই চিঠিটা কে যেন দরজার নিচে ঢুকিয়ে দিয়ে গেছে। খামটা খুলতে ভেতর থেকে একটা লাইন বের হলো, আমরা দেখছি সব। আমার বুকটা কেঁপে উঠল। চিঠির নিচে কিছু নেই, শুধু একটা এক চিহ্ন। সেদিন বিকেলে ইপ্তির সঙ্গে দেখা করলাম। তোদের কেউ নজরদারি করছে জানিস? আমি এখন নিজের ভাইকে ভয় পাই। ও কাকে দিয়ে কি করায় জানি না ভাই। এবার সব শেষ করতে হবে। আমি সাহায্য করব, তুমি যা বলো। ওদিকে রাফেদ কারাগার থেকে ফোনে বলছিল, বাবু সময় এসেছে, ওদের ভালোভাবে মনে করিয়ে দে কে আসল খেলোয়াড়। ঠিক আছে ভাই, নিশাত আর ওর বউ দুজনের জন্যই চমক রেডি আছে। সন্ধ্যায় তাসফিয়া বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠল, নিশাত! নিচে কেউ দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল। মুখটা স্পষ্ট না, তবে চোখ জ্বলছিল। আমি দূরে নিচে গেলাম, কিন্তু কেউ নেই, শুধু দরজার সামনে একটা পেন ড্রাইভ পড়েছিল। ঘরে ফিরে সেটা কম্পিউটারে চালু করতেই দেখি তাসফিয়া শপিং মলের ট্রায়াল রুমে ঢুকছে, আর কারো গোপন ক্যামেরায় সে দৃশ্য রেকর্ড করছে। এরা যদি ভেবে থাকে তুই ভয় পেয়ে পিছিয়ে যাবি, তাহলে ভুল ভাবছে। আমি আর কখনো পিছিয়ে যাব না নিশাত, বরং ওদের শেষটা আমি নিজে দেখতে চাই। ওদিকে অনন্য রুমিকে নিয়ে একটা ছোট রিসোর্টে গেছে রিল্যাক্স করতে। তুই একটু হালকা হ, সব ভুলে সামনে তাকাতে শেখ। পারছি না, কিন্তু তোর পাশে থাকলে সাহস পাই। ওর চোখে জল, ছোট একটা চাপা হাসি। রাতে আমি ইপ্তিকে ফোন করলাম, রাফেদকে যদি থামাতে হয় তবে তুই বাবুকে আগে আটকে রাখ। আমি ব্যবস্থা নিচ্ছি ভাই, এবার শেষ খেলা আমরাও খেলবো। আমি নিশাদ ইপ্তিকে ফোনে প্ল্যানটা বুঝিয়ে দিলাম। বাবুর মোবাইল লোকেশন ট্র্যাক করতে হবে, ওকে ধরা পড়তে হবে, যাতে রাফেদের আগের সব কাজ প্রমাণ করা যায়। ওকে,
আমি ওর একজন ক্লোজ লোককে চিনি, নাম লিটন। ওর মাধ্যমেই কাজ শুরু করব। ওদিকে তাসফিয়া আজ অনেক শক্ত ছিল। আমি যখন বারান্দায় গেলাম ও চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, ওরা আমাদের ভালোবাসা ভাঙতে পারবে না নিশাদ, আমি এটুকু জানি। তোমার শক্তিটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র ভরসা। দুপুরে ইফতি কল করলো। খবর আছে, বাবু আজ রাতে গুলশানের পুরনো একটা ক্লাবে যাবে। লিটন কনফার্ম করেছে। ভালো, আমি সঙ্গে থাকবো। প্রমাণ সহ ওকে ধরতেই হবে। রাতে আমি আর ইফতি মিলে প্ল্যান মতো ক্লাবের বাইরে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি বাবু ঢুকছে। ওর পেছন পেছনে ঢুকলাম আমরা। ক্লাবে ঢুকিয়ে দেখি বাবু এক লোকের হাতে একটা ফোল্ডার তুলে দিচ্ছে। এইসব ভিডিও এক্সপোজ হওয়ার আগেই কাজটা শেষ করতে হবে। ও মেয়ে আর ওর বর দুজনেই বেঁচে যাবে। আমার রাগ চরমে, কিন্তু এখনই ধরা যাবে না। ওর কথাগুলো রেকর্ড করলাম। তারপর ও বের হতে গেটের সামনে ওকে ধরে ফেললাম আমাদের লোকজন দিয়ে। ইফতি এবার পুরো দৃশ্য ভিডিও করলো। ভাই, সব শেষ করে দিছি, এবার রাফেদও বাঁচবে না। রাতে বাসায় ফিরে তাসফিয়াকে সব বললাম। ও আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোকে নিয়ে গর্ব করি নিশাদ, আমি জানতাম তুই পারবি। সব শেষ হয়নি তাসফিয়া, শুধু শুরু হলো। ওদিকে কারাগারে রাফিদের কাছে খবর পৌঁছে গেছে। বাবু ধরা পড়েছে। ইফতি, তুই আমার ভাই ছিলি, এখন থেকে তুই আমার টার্গেট। ওর চোখে এবার এক নতুন হিংস্রতা। রুমি আর অনন্য এই ঝড়ের ভেতরেও নিজেদের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে। তুই যদি পাশে থাকিস আমি ভয় পাবো না অনন্য। আমি এক পা নয়, তোকে নিয়ে সারা জীবন হেঁটে যেতে চাই রুমি। বাবুকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমের ইফতি তার জবানবন্দি শুনেছি। রাফাদের আদেশে আমরা শুধু ভিডিও করি নাই, একবার তো তাসফিয়ার গাড়িতে ব্রেক কেটে দিছি ভাই। ওরে শেষ করে দিতে চাইছিল। আমি দাঁত চেপে বললাম, তুই জানিস ওর গায়ে একটা আঁচ লাগলে কি হতো? আমি সব বলে দেব ভাই। রাফেদের গোপন ডায়েরিটাও আছে আমার কাছে, তাতে সব অপারেশন লেখা। ডায়েরিটা হাতে আসতেই আমি দেখি এক পাতায় বড় করে লেখা, অপারেশন টি, তাসফিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার প্ল্যান। আরেক পাতায় লেখা ছিল, ইফতি বিশ্বাসঘাতক, সময় এলে ওকেও সরিয়ে দিতে হবে। আমি সেটা ইফতির সামনে খুলে ধরলাম। আমি জানতাম না ভাই, ও আমারও মারার প্ল্যান করছিল। এবার বুঝলি ওর আসল মুখ। ওদিকে তাসফিয়ার বাসায় একা থাকায় কিছুটা অস্থির ছিল। আমি ফিরতে ও বলল, নিশাদ, আমার কলেজ লাইফের একটা বিষয় তোকে বলিনি। আমি অবাক হয়ে তাকালাম। কি বিষয়? আমি একসময় রাফেদের মতোই এক ছেলের সঙ্গে প্রেমে ছিলাম। ওর নাম ছিল আনান। সেই ছেলে একটা ভুল ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিল। তুমি এসব আগে বলনি কেন? ভয় পাইছিলাম, তুই কি আমাকে ভুল বুঝবি না? আমি ওর চোখে তাকালাম। তুমি আমার বউ, তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। ও আমার বুকে মুখ গেজে কেঁদে ফেলল। ওদিকে অনন্য আর রুমি বাসার ছাদে বসে কথা বলছিল। আমি চাই তুই আমার বউ হ রুমি। তুই সিরিয়াস তো? আমি শুধু তোর শরীর না, তোর মনটাকেও ভালোবাসি। রুমির চোখ নামিয়ে বলল, তাহলে চল বাড়িতে বলে দিই। রাতে আমি ডায়েরির স্ক্যান কপি রাফেদের নামে মামলার ফাইলে যুক্ত করলাম। যুদ্ধ অনেক দূরে গড়িয়েছে, কিন্তু আমি জানি সে জিত আমার হবে। সকাল থেকে মুডটা ভালো ছিল না। রাফেদ জেলে থেকেও আমাদের বিরুদ্ধে নতুন পরিকল্পনা করছে, এমন গোপন তথ্য পেয়েছি লিটনের কাছ থেকে। ভাই, রাফেদ বাইয়ান এক লোকেরে টাকা দিচ্ছে, নাম রানা। তোকে সরানোর দায়িত্ব ওর। এই রানা কোথায় থাকে? মিরপুরে। আমি লোক লাগাই দিছি। বিকেলে বাসে ফিরে দেখি তাসফিয়া ঘরে একা, দরজা ভেতর থেকে হালকা বন্ধ। আমি ভেতরে ঢুকতেই ওর চোখে পানি। কি হয়েছে? তুই আমারে আগের মতো সময় দিস না নিশাদ, আমি তোকে চাই, শুধু তোকে। আমি এখনো তোমাকে আগের মতো চাই, বরং আরো বেশি। তাসফিয়ার বুকের ওপর মাথা রেখে বলল, প্রমাণ দে, কেমন করে চাস আমাকে। আমি আর কিছু না বলে ওকে বিছানায় শুয়ে চুমা খেতে শুরু করলাম। ওর চোখ বন্ধ করে বলল, থামিস না, আজ আমার শুধু তুই লাগবি নিশাদ, পুরোটা রাত। ওর গায়ের ঘ্রাণ, উষ্ণতা, কাপা কণ্ঠ সবকিছু মিলে ও রাত শেষে আমরা পাশাপাশি শুয়ে রইলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তুই থাকলে আমি রাফেদের ভয় পাই না।
পরদিন সকালে ইপ্তি ফোন করলো। রানা নামের ছেলেটা কাল রাতে তোর উপর হামলার চেষ্টা করেছিল, আমি ফলো করে ফেলেছি। তোকে দিয়ে কিছু হবে না, আমার এখন নিজেই নামতে হবে। ওদিকে অনন্য আর রুমি নিজেদের পরিবারের সঙ্গে বিয়ের কথা বলেছে। মা, আমি অনন্যরে বিয়ে করতে চাই। এই মেয়েটা তো আগের জীবনে অনেক কিছু করছে, তুই জানিস? জানি, তারপরও আমি ওর পাশে থাকতে চাই। রাতে আমি তাসপিয়াকে নিয়ে ছাদে গেলাম। আজকে আকাশটা সুন্দর না? কিন্তু তোমার চেয়ে সুন্দর না। ও ঠোঁটে আবার একবার চুমে খেলাম। ও ফিসফিস করে বলল, তুই চাইলে আজকে আবার। আমি ওর ঠোঁটটা চেপে ধরলাম। রানাকে ধরার জন্য আমি আর ইপ্তি মিরপুরের গলিতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা বাইক ছুটে এলো। হেলমেট পরা লোকটা সামনে এসে থেমে গেল। রানা, তোকে শেষ করতে বলছি রাফেদ, কিন্তু তুই সহজ টার্গেট না। আমি ওর কলারটা চেপে ধরলাম। কয় টাকা পেয়েছিস? হ্যাঁ, যদি না বলিস তাহলে তোকে বেঁচে থাকতে দেব না। রাফেদ এখনো বাইরের মানুষ দিয়ে কাজ চালায়, তোর বউ তাসপিয়াকে আবার টার্গেট বানাইছে। আমার রক্তে আগুন ধরে গেল। ওকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিলাম। রাতেই আমি বাসায় ফিরলাম। তাসফিয়া বিছানায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। কোথায় গেছিস? তোকে যেসব কষ্ট দিচ্ছে তাদের একটার পর একটা শেষ করতেছি। আমি তোকে একবারও না বলতে পারি না নিশাদ। তুই যখন এমন গলা শক্ত করে কথা বলিস তখন আমি শুধু চাই তোর বুকের ভেতর হারিয়ে যেতে। ওর কণ্ঠ নরম হয়ে গেল। আমি পাশে গিয়ে বসতেই ওর ঠোঁটে ছোট ছুঁয়ে দিল। আজকে আমি তোর, শুধুই তোর। পরদিন সকালে তাসফিয়া এক ফাইল নিয়ে আমার সামনে এলো। এটা আমার কলেজ লাইফের একটা রিপোর্ট। আনার নামে যে ছেলেটা আমাকে ঠকাইছিল ও এখন ইউটিউবে আমার নামে ভিডিও ছড়াচ্ছে। তুমি চিন্তা করো না, এবার ওর পালা। ওদিকে অনন্য আর রুমি ছাদে বসে। আমি চাকরি খুঁজতেছি, তোকে নিয়ে সংসার শুরু করবো বলে। আমার বাসায় সমস্যা করছে, আমাকে অন্য ছেলের প্রপোজাল দিয়েছে। তোকে কেউ ছুতে পারবে না, তুই আমার। বিকেলে আমি আর ইপ্তি থানায় গিয়ে রানার জবানবন্দির ভিডিও জমা দিলাম। রাফেদের নাম ঠিকই না, জেলে থাকা অবস্থায় কিভাবে প্ল্যান হয় সেটা এখন আমরাই বের করব। আমি বললাম, এখন আমি ওর মুখোমুখি হতে চাই, একেবারে চোখে চোখ রেখে। জেলখানার ভেতরটা স্যাঁতস্যাঁতে অন্ধকার। আমি ঢুকতেই গার্ড একজন কয়েকদিকে ডাক দিল। রাফেদ, বাইরায় আয়। রাফেদ আমাকে দেখে কাটায় গায়ে উঠল না, দাঁড়িয়ে হেসে বলল, তুই এত কষ্ট করে এখানে আইসস ভালোবাসা বাঁচাইতে? না, তোকে শেষ করতে এসেছি। তুই তাসপিয়াকে যে ব্ল্যাকমেল করিস, ওর প্রতিটা অস্ত্র দাম আমার কাছে রক্তের মতো। তোর বউ তো অনেক আগে থেকেই পুরান খেলোয়াড়। আনামরে চিনিস? হ্যাঁ, চিনে গেছি। এবার ওর নামের পাশে শেষ শব্দটা বসাতে আসি। ওদিকে তাসপিয়া একা রুমে বসে কান্না করছিল। হঠাৎ ফোনে মেসেজ আসে। তোর ভিডিও ভাইরাল হবে, 5 লাখ না পাঠালে আজ রাতেই। আনন। তাসপিয়া হতবাক হয়ে গেল। ও নিজেকে আয়নায় দেখে কেঁদে উঠল। আমি কি এতটাই দুর্বল? আমি তো এখন নিশাতের স্ত্রী, আমি কেন ভাঙছি? আমি বাসায় ফিরে তাসপিয়ার মুখ দেখে বুঝে ফেললাম ও কাছে। কি হয়েছে? আনান আবার ব্ল্যাকমেল করতেছে, বলতেছে ভিডিও আছে। আমি ওর গালে হাত রেখে বললাম, তুমি শুধু বলো, আমি ওকে মাটিতে গড়িয়ে দেব, কিন্তু তুমি নিজে ভাঙবে না। আমি তোমাকে আগেও চেয়েছিলাম, আজও চাচ্ছি, সব জেনেও যাচ্ছি। আমার বুকের ভেতর মুখ লুকিয়ে কেঁদে ফেললো। আমি ওকে জড়িয়ে ধরে বিছানায় টেনে নিলাম। আমাকে আজ ভুলিয়ে দে, আমি সব ভুলতে চাই নিশাত। তুমি শুধু আমার। তোমার প্রতিটা কান্নার জবাব আমি ওদের শরীর দিয়ে শোধ নেব। পরদিন ইপ্তি জানালো, আনান গুলশানের একটা ফ্ল্যাটে থাকে, আমি লোক লাগাইছি, কাল সকালে তোরে দেখা করে দিব। আমি নিজেই যাব, আর একবার যদি তাসপিয়ার চোখে পানি দেখি ওর বুক ভেঙে দেব। ওদিকে রুমি আর অনন্য বেকার জীবন নিয়ে চিন্তায়। তো চাকরিটা তো কেন না? হ্যাঁ, আমার বস বলছে নাকি আমি অফিসের পরিবেশ নষ্ট করি। রাফেদের লোকজনই কাজ করছে মনে হয়। আমার বাসায় তোর নামে আবার কথা হচ্ছে। আমি হাল ছাড়ছি না রুমি, তুই পাশে থাকলে সব পারবো। আমি নিঃসৎ। ভোরবেলা আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, চোখে আগুন জ্বলছিল। আজ আমি তাসপিয়ার কান্নার হিসেব আনানের শরীরের বসিয়ে দেব। ওর প্রতিটা ব্ল্যাকমেলের জবাব আমি দেব। চল, রেডি তো? হ্যাঁ, আজ আর দেরি করব না। সকাল 10টায় গুলশান
আনানের বিশালবহুল ফ্ল্যাটের দরজা কড়া না দিতেই এক মহিলা দরজা খুলল। কাকে চান আপনি? আনান আছে? ওই সময় ভেতর থেকে এক ঠান্ডা গলায় ভেসে এলো। বহুদিন পরে পুরনো প্রেমিকের স্বামী এসে উঠেছে। আমি ভেতরে ঢুকিয়ে দেখি আনান সিগারেট ফুঁকছে, পাশে এক বোতল মদ আর গ্লাস। তোর বউয়ের তো আমি বানাইছিলাম, তুই তো শুধু নিকা করেছিস। মুখ সামলে কথা বল, ও আমার স্ত্রী। তোর বউয়েরে আমি 3 মাস আগেও বিছানায় পেয়েছি। সেদিন তো ওর কাঁধে চুমু খেয়ে বলেছিলাম, তুই আমার রানী। আমি থমকে গেলাম। এই কথা সত্য? তুই তো পাগলের মতো কথা বলছিস, প্রমাণ দে। চাইলেই মেল করব, কিন্তু তুই যদি তোর বউয়ের আর কিছু বলতে না চাস তবে দূরে থাক, নইলে তোর সংসার বাঁচবে না। আমি ওর দিকে এগিয়ে গেলাম, কলার চেপে ধরলাম। তোকে শেষ না করে আমি ফিরবো না। ভিডিও থাকলে ভাইরাল কর, কিন্তু আমি তোর দাঁত ভেঙে ফেলবো। আমি তো চাই তুই ওরে ছাড়, আমি ওকে আবার পেতে চাই। আমি ধাক্কা দিয়ে ওকে নিচে ফেলে দিলাম। তারপর রাত আমাদের বাসায়। আমি ফিরে আসতেই তাসফিয়া এগিয়ে এলো, চোখ লাল। কোথায় গেছিলে? আনানের কাছে। সে বলেছে সে নাকি 3 মাস আগেও তোমাকে পেয়েছে। সত্যি? না নিশাত, আল্লাহর শপথ, আমি ওর কাছে যাইনি। আমি তোকে ভালোবেসে সব ছেড়েছি। আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও মিথ্যা বলছে না। যদি নির্দোষ হও, আমি শপথ করছি ওর শেষ না করা পর্যন্ত ঘুমাবো না। ও আমার গলা জড়িয়ে বলল, আমাকে বিশ্বাস কর, আমি শুধু তোমার, আর আজ রাতে তোমার হয়ে থাকতে চাই। সন্ধ্যার আলোটা আজ একটু বেশি অন্ধকার লাগছিল। আমি বসে আছি বারান্দায়, এক হাতে সিগারেট, অন্য হাতে ফোন। ইফতির নাম্বারে কল দিলাম। হ্যাকার খুঁজে পেলি? পেয়েছি, নাম রেদওয়ান, এক্স মিলিটারি হ্যাকার। ভাইয়ের মতো গ্যারান্টি দিচ্ছি, আলালের ফোনের ভিতরে সব ফাইল মুছে দেবে। আমাকে ওর সাথে দেখা করিয়ে দে কাল সকালে। ঠিক আছে, সাবধানে থাকিস ভাই, আলাল নোংরা খেলা খেলছে। ওর খেলার বোর্ডটা আমি আগুনে পুড়িয়ে ফেলব। রাত তখন প্রায় 10টা। তাসফিয়া পাতলা একটা নীল কামিজ পরে ঘরে ঢুকলো। ওর চোখে ক্লান্তি, তবু মুখে একরাশ শান্তি। আজ আর বাইরে যাস না, আমার খুব ভয় করছে। আমি তোমার পাশে আছি, ভয় পেও না। যদি আমি কোনোদিন হারিয়ে যাই? তাহলে তোমায় খুঁজতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলব। ও আমার বুকের ওপর মাথা রেখে ধীরে ধীরে বলল, আমি চাই আজ রাতটা শুধু আমাদের হোক। পরদিন সকাল। আমি আর ইফতি রিদওয়ানের বাড়িতে গেলাম। মাঝবয়সী, চোখে গাঢ় চশমা, ঠোঁটে হালকা দাড়ি। আমাদের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, কার ডিভাইসে ঢুকতে হবে? আনার নামে এক ব্ল্যাকমেলার, ফোনে ওর গার্লফ্রেন্ডের ভিডিও আছে। গার্লফ্রেন্ড? এখন সে আমার বউ। তাহলে তো এই কাজটা আমি যত্ন করেই করব। অন্যদিকে তাসফিয়া অফিসে ঢুকতেই চোখ বড় হয়ে গেল। সামনে আনান দাঁড়িয়ে। কেমন আছো রানী? আমাকে রানী বলার অধিকার তুই হারিয়েছিস। অধিকার আমি কিনে নিই টাকা আর ভিডিও দিয়ে। তুই জানিস না আমি এখন নিশাতের স্ত্রী, তার মানে তুই এখন একা? একা তোরা থাকবি, আমি না। ও চলে গেল, কিন্তু ওর চোখে আমি একটা পরিকল্পনা ছায়া দেখতে পেলাম। রাতে আমি তাসফিয়াকে সব বললাম। রিদওয়ান 1 সপ্তাহের মধ্যে আনানের সব তথ্য নষ্ট করে দেবে। আমরা দুজন পরস্পরের হাত ধরে বসে থাকলাম। বাইরে অন্ধকার, কিন্তু ভিতরটা আলোকিত। আমি তোমার পাশে আছি শেষ পর্যন্ত। আমি বিশ্বাস করি তোর প্রেমে আর তোর প্রতিজ্ঞায়। দেখলে দিকে রিদওয়ান কল দিল। ভাই, আনানের ফোনের লোকেশন পাচ্ছি না, ডিভাইস ডাটা এনক্রিপ্টেড। এর মানে? মানে সে জানে কেউ তার ফোনে নজর দিচ্ছে। এখন খুব সাবধানে খেলতে হবে। আমি আর তাসফিয়া এই শহর ছাড়তে পারবো না, কাজটা শেষ করতেই হবে। আমি চেষ্টা করব, কাল আবার রিপোর্ট দিব। সন্ধ্যায় তাসফিয়া অফিস থেকে ফিরল একটু দেরিতে। চেহারাটা টান টান, চোখে কেমন যেন আতঙ্ক। কি হয়েছে? আজ অফিসে আমার ডিস্কে একটা খাম ছিল। কি ছিল ভেতরে? আমাদের আগের রাতের কিছু ছবি। আমি এক ঝটকায় উঠে দাঁড়ালাম। কে দিয়েছে? নাম লেখা ছিল না, কিন্তু ছবির কোণে ছোট্ট করে লেখা আনান। আমি ঘুষিটা দেয়ালে মারলাম। মাথার ভেতর আগুন জ্বলছে। সেদিন রাতটা আমরা কেউ ঘুমাতে পারিনি। আমি বারান্দায় বসে, তাসফিয়া আমার পাশে, একেবারে চুপচাপ। অনেকক্ষণ পর তাসফিয়া হঠাৎ বলল, নিশাত, আমি যদি এই শহর ছেড়ে চলে যাই? তাহলে আমি তোমাকে খুঁজতে গিয়ে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি নিজেই তোমাকে বলি চলে যেতে? তাহলে আমি তোমার কথাও শুনবো না। আমি তোমার পাশে থাকবো যতদিন তোমাকে ভালোবাসি। আর সেটা তো জানোই, মৃত্যুর পরও। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। ঠোঁটও ছুঁয়ে গেল ঠোঁটে।
দম বন্ধ করে দীর্ঘ এক ঝুমো। শরীর কাঁপছিল, তবে সেটা ভয় থেকে না, ভালোবাসা আর প্রতিজ্ঞার ওজন থেকে। পরদিন সকালে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। তুমি নিশাত? হ্যাঁ, আপনি কে? আমি রাফিয়া, আনানের এক্স গার্লফ্রেন্ড। তোমার সাথে দেখা করতে চাই। কেন? কারণ আমি জানি আনান কিভাবে, কার সাহায্যে তোমার আর তাসফিয়ার জীবন ধ্বংস করতে চাইছে। সকালে আলো তখনও কুয়াশায় ঢাকা। আমি একা বসে আছি কফি শপের এক কোণে। ঠিক 10টা 5 মিনিটে দরজা দিয়ে ঢুকলো রাফিয়া। সাদা শাড়ি, চোখে ঘুমহীন ক্লান্তি আর মুখে ভয় লুকানো একটা স্পষ্টতা। তুমি নিশাত? হ্যাঁ, বসো। সে বসে পড়ল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ওর সাথে ছিলাম বছরখানেক। শুরুতে ভেবেছিলাম ও ভালো মানুষ, কিন্তু আনান সব সময় মেয়েদের ব্যবহার করে, ভিডিও করে, পরে ব্ল্যাকমেইল। ওকে কেউ সাহায্য করে? হ্যাঁ, ওর এক বন্ধু সিয়াম, টেক এক্সপার্ট। ওর মাধ্যমে তোদের ঘরে বসে ক্যামেরা বসিয়েছে। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? আমি বলছি, তোমার ঘরে এখন যা কিছু হয় আনান লাইভ দেখে। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। ফোন বের করে ইপ্তিকে ডেকে বললাম, আমার বাসার সব দেয়াল, ঘড়ি, আলো সব চেক কর, কোথায় ক্যামেরা বসানো আছে। ইপ্তি 1 ঘন্টার মধ্যে রিপোর্ট দিল। নিশাত, তোদের বেডরুমের ড্রেসিং টেবিলের আয়নার পেছনে একটা ন্যানো ক্যাম পেয়েছি। আমার মাথা ঘুরে গেল। সেদিন রাতে তাসফিয়াকে কিছু বলিনি, শুধু ওকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়েছিলাম। আজ তুই এত চুপ কেন? পরদিন সকাল রাবিয়া আবার ফোন করলো। তোমাদের বাড়িতে আনানের আরেকটা প্ল্যান চলছে। এখন কি করতে হবে? আমাকে একবার তাসফিয়ার সাথে দেখা করতে দাও। আমি চাই ওর চোখে চোখ রেখে সবটা বলতে। সকালটা খুব অদ্ভুত ছিল। তাসফিয়া আমার পাশে বসে ব্রেকফাস্ট করছিল, কিন্তু চোখ বারবার ছাদের দিকে যাচ্ছিল। তুমি ঠিক আছো? মনে হচ্ছে কেউ যেন আমাকে চোখ দিয়ে গিলে ফেলছে। আমি মুচকি হাসলাম না, কারণ আমি জানতাম তাসফিয়ার এই অনুভূতির পেছনে এবার সত্যি কারণ আছে। বাড়ির দেয়াল, ঘড়ি, আয়নার পেছনে সব জায়গায় স্ক্যান করে এক এক করে নষ্ট করলাম সব স্পাই ক্যামেরা। রাফিয়ার দেওয়া লিস্ট অনুযায়ী এগোলাম। দেখলে রাফিয়া এলো। তাসফিয়া একটু গার্ডেড ছিল শুরুতে, কিন্তু আমি ইশারা করতেই ও রাফিয়াকে বসতে দিল। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না, তবুও বলছি, আনান শুধু তোমার নয়, বহু মেয়ের জীবন নষ্ট করেছে। ওর ল্যাপটপে এখনো অনেক গোপন ভিডিও আছে। কেন আমাকে বলছো এসব? কারণ আমি বুঝি ওর প্রতিশোধের পেছনে কোনো প্রেম নেই, আছে এক ধরনের বিকৃত আনন্দ। আমি চেয়েছিলাম পালিয়ে যেতে, কিন্তু এখন আমি চাই ওর মুখোশ খুলে দিতে। তাসফিয়া চুপচাপ শুনছিল। আমি হাতটা ওর হাতে রাখলাম। ও এখন একা না, ওর পাশে আমি আছি। তাহলে প্রস্তুত হও, কারণ আনান এবার যা করবে সেটা আমাদের আগে বুঝতে হবে। রাতে আমরা একসাথে ছাদে শুয়েছিলাম। আকাশের চাঁদ ছিল অর্ধেক, কিন্তু ওর মুখে আলো পুরোটা। যদি কিছু হয়ে যায়? কিছু হবে না, তুমি আছো, আমি আছি। একসাথে থাকলে আমরা কাউকে ভয় পাই না। জানিস, তোকে ছাড়া আর কিচ্ছু চাই না আমার। আমি ওর কপালে চুমু দিলাম, ধীরে ধীরে ঠোঁটে, তারপর পুরো শরীর ছুড়ে আমাদের ভালোবাসা ছড়িয়ে পড়লো। ওর স্পর্শ, ওর নিঃশ্বাস আমার হৃদয়ের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। এই আগুন আমাদের এক করলো যেমন আগে কখনো হয়নি। ভোরবেলা হঠাৎ দরজার শব্দে, নিশাত সাহেব, এটা আপনার জন্য। একটা খাম, ভেতরে একটা পেন ড্রাইভ আর ছোট্ট একটা নোট। রাফিয়ার গেম শেষ, এবার তোর পালা। রাতটা ছিল অস্থির। পেন ড্রাইভে কি আছে সেটা জানতে মনটা আনচান করছিল। কম্পিউটারে ঢুকিয়ে দিলাম। দেখলাম ভয়ঙ্কর কিছু ভিডিও ক্লিপ, যেখানে রাফিয়া, তাসফিয়া আর আরও কয়েকজন মেয়েকে গোপনে রেকর্ড করা হয়েছে। তাসফিয়ার ভিডিও দেখে হাত কেঁপে উঠল। শালা জানোয়ার, এত নিচে নামতে পারে কেউ? কিন্তু ভিডিও শেষে আরও একটা ফুটেজ ছিল। রাফিয়া চোখ বাঁধা অবস্থায় একটা করে বসে আছে। পেছন থেকে ভেসে এলো আনানের কণ্ঠ। তোরা যত দূরই পালাস, আমি ঠিক পৌঁছাবো। এবার রাফিয়াকে দিয়ে তোদের সম্পর্ক শেষ করব। আমি সাথে সাথে ইপ্তিকে ফোন দিলাম। লোকেশন ট্রেস করতে পারবি এই ভিডিও থেকে? তখন ইপ্তি বলল, কয়েক ঘন্টা সময় দে। আমি ঘড়ির কাটার দিকে তাকিয়ে বললাম, 1 ঘন্টা সময় পাবি। সকালে তাসফিয়া জানলো সবকিছু। ওর চোখে আবার ভয় ফিরে এসেছে। আমি তোকে হারাতে চাই না নিশাত।
তুমি হারবে না, এখন সময়, ভয় পাও না, পাশে থাকার। আমি ওর হাত শক্ত করে ধরলাম, তারপর বললাম, আমাকে একটা কাজে যেতে হবে, যদি না ফিরি। চুপ কর, আমি বিশ্বাস করি তুই ফিরবি। শুধু একটা জিনিস চাই, ফিরে এসে আমার চোখে চোখ রেখে বলবি তুই আমার জীবন। আমি মুচকে এসে বললাম, বলবই। বিকাল 4টা, ইপ্তির কল এলো। লোকেশন পেয়েছি, ওরা বসুন্ধরা আবাসিক হোটেলের এক পুরনো ফ্ল্যাটে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি ব্যাগে একখানা ছোট ক্যামেরা আর একটা রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়লাম। ফ্ল্যাটটায় পৌঁছে দরজায় কড়া নাড়লাম, কেউ খুলো না। একটু পরে শুনলাম এক নারীর কান্নার শব্দ। দরজায় লাথি দিয়ে খুলে ফেললাম। ভেতরে ঢুকেই দেখলাম রাফিয়া মেঝেতে পড়ে আছে, মুখে কালছিটে, চোখে ভয়, আর ঠিক সামনে দাঁড়িয়ে আনান। বাহ বাহ, নায়ক এসে গেছে। এবার তোর বউয়ের ভিডিও ছেড়ে দিলে কেমন হয়? তুই যদি ওর একটু চুলো ছিঁড়া ভাবিস, তোর ভিডিও আমি সবার সামনে ছাড়িয়ে দেব। ভয় দেখাচ্ছিস? না, যুদ্ধ ঘোষণা করছি। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে গেলাম। আর ঠিক তখনই আনান আর আমি মুখোমুখি দাঁড়িয়েছিলাম। রাফিয়া অসহায় চোখে তাকিয়েছিল আমাদের দিকে। ওর চোখে ছিল ভয়, আর আমার চোখে ছিল আগুন। এত সাহস কোথা থেকে পেলি রে? ভালোবাসা থেকে। তোকে শেষ করতেই আজ এসেছি। এক লাফে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। আমি ওকে ঠেলে এক ঘুষি দিলাম। ও পেছনে পড়ে গেল, কিন্তু দ্রুতই উঠে দাঁড়ালো। শুরু হলো আমাদের রক্ত গরম লড়াই। ওর ঘুষি আমার মুখে লাগলো, আমার হাত গেল ওর পিঠের দিকে। রাফিয়া চিৎকার করলো, থামো, কেউ আসছে। আমি আনানকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম মেঝেতে। ওর মাথা আঘাতে ঘুমড়ে উঠল। ল্যাপটপটা টেবিলের ওপর। আমি গিয়ে সেটা হাতে নিয়ে বেরিয়ে এলাম। রাফিয়ার হাত টেনে ওকেও বের করে আনলাম। পেছন ফেলে গেলাম গঙ্গারিতে ভরা আনানকে। বাইরে বের হয়ে দেখি ইফতি আর 2 পুলিশ অফিসার এসে দাঁড়িয়ে। সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়েছে ভাই, এবার ওর জায়গা হবে জেলে। পুলিশরা ছুটে গিয়ে আনানকে গ্রেপ্তার করলো। আমি আর রাফিয়া গাড়িতে উঠে তাসপিয়ার কাছে রওনা দিলাম। তাসপিয়া দরজা খুলে দাঁড়িয়েছিল, ওর চোখে জল ছলছল করছিল। তুই ঠিক আছিস? তুমি তো ঠিক আছো, এতে আমি ঠিক। আমি ওকে জড়িয়ে ধরলাম। ওর শরীর কাঁপছিল। কাঁপা হাতেও আমার মুখ ছুঁয়ে বলল, যদি ফিরে না আসতিস? তোকে কথা দিয়েছিলাম ফিরে আসবো, তোকে ভালোবাসি আমি। রাত গভীর হলো। আমাদের ভালোবাসার ছোঁয়া জড়িয়ে গেল আমাদের শরীর জুড়ে। ওর উষ্ণতা আমার ভিতরটা আলো করে দিল। পরদিন সকাল, লাফিয়া ডাইনিং টেবিলে বসেছিল, মুখে হাসি। আজ তুই ওর পাশে, আর ওর ভয় নেই। তোর জন্য আমি কৃতজ্ঞ নিশাত। কৃতজ্ঞ আবার কিছুই নেই, আমি শুধু আমার ভালোবাসাকে আগলে রেখেছি। আর আমি আমার জীবনের সবচেয়ে সাহসী মানুষটাকে পেয়েছি। আমরা 3 জন একসাথে বসে ব্রেকফাস্ট করছিলাম, কিন্তু আমার চোখে ছিল তাসপিয়া ঠোঁট, ওর চোখে ছিল নতুন জীবন। সকালটা ছিল অদ্ভুত রকম শান্ত। তাসপিয়া ঘুমিয়েছিল আমার বুকে মুখ গুছে। ওর নিঃশ্বাসের শব্দ ছিল সুরের মতো। আমি আস্তে করে ওর গালে চুমু খেয়ে বললাম, আমি আজও তোমার প্রেমে পড়েছি, রোজ সকালেও পড়ি। ও একটু হাসলো, চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, তুই না বলছিলি একটা চমক দিবি আজ? হ্যাঁ বলেছিলাম তো, তাই তো আজ তোমার বাবার কাছে যাব তোমার হাত চাইতে। তাসপিয়ার মুখ লাল হয়ে গেল। পাগল, কিন্তু আজ তো। আজই সব হবে। আমরা দুজন সেজে রেডি হয়ে বের হলাম। তাসপিয়ার বাসায় গিয়ে আন্টির সামনে দাঁড়ালাম। উনি চমকে উঠলেন। আন্টি, আজ একটা সত্যি বলার দিন। আমি তাসপিয়াকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আমি ওর হাত চাই আপনাদের কাছ থেকে। তাসপিয়ার মা কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি ওকে ভালোবাসার নামে শুধু আগলে রাখবে, না ওর দায়িত্বও নিবে? জুনিয়র হয়ে যেভাবে আমার মেয়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছ, তা সত্যিই মুগ্ধ করেছে। আমি ওর পুরো জীবন আগলে রাখবো আন্টি, ও আমার আত্মা। অন্তর থেকে বলা কথাগুলোয় ওনার চোখে পানি চলে এলো। ওর সুখে যদি তুই সুখে থাকিস, তাহলে আমি তোর উপর বিশ্বাস করতে চাই। তাসপিয়া আমার হাত শক্ত করে ধরে ফেললো। বিকেলের দিকে রাফিয়া একটা কল এলো। নিশাত, তুমি শুনছো? আনান পালিয়ে গেছে। কি? হ্যাঁ, পুলিশের ভ্যানে করে ট্রান্সফার করার সময় হঠাৎ ওদের উপর আক্রমণ হয়, আরো পালিয়ে যায়। আমার মাথা গরম হয়ে গেল। তোরা এখন কোথায়? আমি তো এখন বাড়িতেই, কিন্তু ভয়ে আছি। চিন্তা করিস না, আমি আসি। আমি রাফিয়ার বাসায় গিয়ে ওর নিরাপত্তা ব্যবস্থা চেক করলাম। রাফিয়া ভেতর থেকে দরজা লক করে বসে থাকলো, কিন্তু রাতের দিকে ঘরের পেছনের দরজায় একটা শব্দ। আমি ছুরি হাতে ধীরে ধীরে এগোলাম। ছায়ার মতো একটা লোক পেছনের দেয়ালে বেয়ে উঠছে।
আমার বুক ধকধক করছে। আমি জানি আনান আবার ফিরে এসেছে। রাতটা অন্ধকার আর থমথমে ছিল। আনান ফিরে এসেছে রাফিয়াকে শোধ নেবার হুমকি দিতে, আর আমি নিশাত এবং এখন তাসফিয়াকে বাঁচাতে রাফিয়াকে আঁকড়ে রাখতে একাই দাঁড়িয়েছি ওর সামনে। আনান আমার দিকে ছুরি তাক করে বলল, শেষবারের মতো বলছি, রাফিয়াকে আমার হাতে তুলে দে, নয়তো তুই শেষ। আমি শান্ত গলায় জবাব দিলাম, আজ আর তোদের মতো একটাও নরক খোলা থাকতে দেব না। ও ঝাঁপিয়ে পড়ল, আমার কাঁধে ছুরি বসে গেল, কিন্তু আমি থামিনি। ছুটে গিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম। ওর পকেট থেকে বন্দুক বের হওয়া মাত্র আমি লাথি মারলাম, বন্দুকটা পড়ে গেল। পুলিশ এসে পড়লো ঠিক তখনই। আনান ধরা পড়লো, রাফিয়া কাঁদছিল। আমি ওকে বললাম, কেঁদে কি হবে রাফিয়া, শেষ হয়ে গেছে ওর খেলা, এখন শান্ত হয়ে নতুন শুরু করো। আমি ক্লান্ত, আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। আর সবার আগে যার চোখে জল নিয়ে ছুটে এলো সে রাফিয়া। নিশাত, আমি আর তোকে এক মুহূর্ত একা ছাড়তে পারবো না। তুমি থাকলে আমি মরেও বাঁচি। ও আমার কপালে চুমো দিল। 2 সপ্তাহ পর বিয়েবাড়ি সাজে তাসফিয়াকে দেখে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বললাম, এই মেয়েটা সত্যি কি আমার সেই পাশের বাসার সিনিয়র বকেট আপুটা এখন আমার বউ। আর তুই সেই ছোটবেলার বেহারা ছেলেটা এখন আমার স্বামী। আমরা একে অপরের চোখে চোখ রাখলাম। হাসি, কান্না, ভালোবাসা সব মিশে গেল। আজ আমি নিশাত তাসফিয়ার হাত ধরে এই গল্পের পরিণতিতে পৌঁছেছি। কষ্ট ছিল, ফুল ছিল, কিন্তু ভালোবাসা সব জয়ের চাপে। আপনারা পাঠকরাই এই গল্পের আমার সাহস, ভালোবাসা আর শেষ হাসির সাক্ষী। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হাসপান, খোদা হাফেজ।